সম্মানিত দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা। সমকালীন বিষয়ভিত্তিক আলাপচারিতার অনুষ্ঠান কি ভাবছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি কামরুজ্জামান কামরুল। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর সার্জিও গোর বাংলাদেশ সফর করে গেলেন। ওনার সফরে উনি কি বার্তা নিয়ে এসেছিলেন, সফর কতটুকু সফল হলো, তারপর বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, চীনের সম্পর্ক, প্রতিবেশী দেশ ভারতের সম্পর্কের সমীকরণ, এসব বিষয় নিয়ে আমরা আজকে মূলত কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত রয়েছেন রাজনৈতিক ভাষ্যকার, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খালেদ। খালেদ ভাই, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনার মাধ্যমে যারা দর্শক আছেন, আপনার শ্রোতা দর্শক সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। জি খালেদ ভাই, আমি আলোচনার শুরুতেই বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর সম্প্রতি বাংলাদেশ সফর করে গেলেন। এই সফরে উনি বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন। আলোচনা হয়েছে সরকারের সঙ্গে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, তারপর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, তার সঙ্গে উনি আলোচনা করেছেন। এবং বাংলাদেশ সরকার বিবৃতিতে বলছে যে সফর খুবই আপনার ফলপ্রসূ হয়েছে। এই সফরটাকে আপনি কিভাবে দেখছেন? এই সফরটা বেশ কিছুদিন থেকে খুব আলোচিত একটা সফর, এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল আমাদের রাজনৈতিক মহলে, এবং যারা আগ্রহী, রাজনীতি নিয়ে আগ্রহী, সে সমস্ত লোকজনের কাছে একই সাথে কূটনৈতিক মহল এবং যারা এগুলো নিয়ে খবরাখবর রাখেন তাদের কাছে খুব আগ্রহের একটা সফর ছিল। বেশ কিছুদিন থেকে এটা আলোচনায় ছিল। অবশেষে তিনি এসেছেন এবং এর মধ্যে কিছু রাজনৈতিক ঘটনা প্রবাহ যুক্ত হয়ে সফরটাকে আলাদা একটা গুরুত্ব দিয়েছিল। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের খুব ঘনিষ্ঠজন, বয়স 39 হলেও ট্রাম্প সাহেবের প্রায় অর্ধেক, কিন্তু তারপরেও তাদের মধ্যে বন্ধুত্ব আছে এবং রাজনৈতিক ঘনিষ্ঠতা, ট্রাম্প সাহেবের রাজনৈতিক পলিসি নির্ধারণে তার অনেক ভূমিকা ছিল। সেই হিসেবে খুব গুরুত্বপূর্ণ মানুষ, তাকে ভারতের রাষ্ট্রদূত করা হয়েছে। একই সাথে দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক কূটনৈতিক দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। তো তিনি বাংলাদেশে এসেছেন একটা গুরুত্বপূর্ণ সময়ে। চীন সফর করেছেন আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া হয়ে, যদিও মালয়েশিয়া একটা চীন সফরের ব্যাপারে একটা কভারেজ ছিল বলে অনেকের ধারণা। যাই হোক, চীনে অনেকগুলো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই হয়েছে এবং শেষের দিন একটা গুরুত্বপূর্ণ বিষয় চীন উত্থাপন করেছিল, সেটা হলো মিয়ানমার, বাংলাদেশ, চীন একটা অর্থনৈতিক করিডোর গড়ে তোলা। আমার মনে হয়েছে আমেরিকার কাছে এই বিষয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তারপর এটা ছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে মংলা বন্দর, তারপর আপনার লালমনিরহাটে যে বিমানবন্দর, সে বিমানবন্দরের সংস্কার, তারপর চট্টগ্রাম বন্দরের ব্যাপারে হয়তো কথাবার্তা হয়েছে, বিশেষ করে মাতার বাড়ি এলাকা নিয়ে। তো এই সমস্ত বিষয় নিয়ে ভারতের মাথা ব্যথা আছে। চীনের প্রশ্নে ভারত এবং আপনার আমেরিকার কিছু কৌশলগত
কৌশলগতভাবে দৃষ্টিভঙ্গিগত ঐক্যমত্য আছে। সেজন্য ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও ঘোষ সাহেবের বাংলাদেশ সফরটা উভয় দেশের জন্য এমনকি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্যে একটা রাজনৈতিক কিছু উপাদান যুক্ত হয়েছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ভারতে আছেন অতিথি হিসাবে, ভারত বলছে অতিথি হিসেবে আছে, এখানে রাজনৈতিক প্রতিপক্ষরা বলছে পালিয়ে গেছেন, আমরা কেউ কেউ বলছি ওখানে তিনি আছেন, অতিথি বা পালিয়ে গেছেন সেটা না বলে ওখানে তিনি অবস্থান করছেন, হয়তো আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তাই বলছি। তিনি এর মধ্যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন। তার সহকর্মী যারা আছে, শত শত মামলা, হাজার হাজার মামলার আসামি যারা আছে, সবাই একসাথে তারা আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছে। এই জিনিসটা যেমন চাঞ্চল্যের সৃষ্টি করেছে, আগ্রহের সৃষ্টি করেছে, একই সাথে আবার কিছুটা উত্তেজনারও সৃষ্টি করেছে। এই পরিপ্রেক্ষিতে আপনার ঘোষ সাহেবের বাংলাদেশ সফরটা গুরুত্বপূর্ণ এবং সবার কাছে খুব যেমনই গুরুত্বপূর্ণ তেমনি আগ্রহের একটা বিষয় ছিল। তিনি এসেছেন, এসে দেখা করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের সাথে আলাপ আলোচনা হয়েছে সেখানে, কিন্তু সরকারি পক্ষ থেকে কোনো কিছুই সেভাবে প্রকাশ করা হচ্ছে না। ঘোষ সাহেব তিনি একটা আপনার বিবৃতি দিয়েছেন, সে বিবৃতিতে তিনি বলেছেন যে আমাদের সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, আমাদের আলোচনায় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। কিন্তু সংবাদ সম্মেলনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব যা বললেন তাতে আলোচনা হয়েছে এমনই মনে হয়নি। এক একটা বিষয় সাংবাদিকরা প্রশ্ন করেছেন, এই বিষয়ে কি আলোচনা হয়েছে, উনি বলছেন কোনো আলোচনাই হয়নি। আরেকটা বিষয়ে আলোচনা, উনি বললেন কোনো আলোচনাই হয়নি। কিন্তু তার কথাই মনে হচ্ছে কোনো আলোচনাই হয়নি, অথচ সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন এবং দুইজন একেবারে এক্সক্লুসিভ 1-to-1 তারা প্রায় 20 মিনিট আলোচনা করেছেন। তাহলে 20 মিনিট কি আলোচনা করলেন, এটা একটা প্রশ্ন থেকে যায়। আমার যেটা মনে হচ্ছে আমেরিকার ছাত্রটা হচ্ছে চীনকে নিয়ে সবচেয়ে বেশি, চীনের যে অবস্থিতি এখানে, সেই অবস্থিতিটা আমেরিকার কাছে গ্রহণযোগ্য নয়। এটা একটু বেশি হয়ে গেছে বলে সবারই ধারণা, রাজনৈতিক মহলেরও ধারণা, যে চীনের যে অবস্থানটা সরকারের পক্ষ থেকে চীনকে যেভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে, যে কারণেই হোক, অনেকে বলছে এটা ভারতকে মোটামুটি ভাবে দেখানোর জন্য যে চীনের সাথে আমাদের সম্পর্ক আছে, সেই কারণেই সেটা করা হচ্ছে। অনেকে মনে করছে পাকিস্তান, তুরস্ক এবং চীন মিলে একটা বলয় সৃষ্টি করা হচ্ছে, যেটা ভারতকে কুণ্ঠিত করে রাখবে এই উপমহাদেশে, দক্ষিণ এশিয়ার নেতৃত্ব থেকে। এই বিষয়গুলো আলোচনায় আসছে। তবে আমেরিকা যেটা করছে সেটা আমার ধারণা, তারা চীনের যে অ্যাক্সেস, যে অতিরিক্ত, বিশেষ করে চীনের রাষ্ট্রদূত যেখানে বাংলাদেশে যিনি আছেন, চীন তো রাষ্ট্রীয়ভাবে খুব গভীর, তারা তো সহজে কথা বলে না, খুব মেপে কথা বলে। কিন্তু চীনের রাষ্ট্রদূত যিনি ঢাকায় আছেন, ওনার আচরণে মনে হচ্ছে উনি একটু বেশি উৎসাহী এবং সেই উৎসাহটা সবার দৃষ্টি আকর্ষণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে, ভারত থেকে শুরু করে, আমাদের এখানে রাজনৈতিক মহল সবার দৃষ্টি আকর্ষণ করছে তার অতি উৎসাহ। এমনকি সার্জিও ঘোষ আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার আগে সকালে তিনি একবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে গেছেন এবং গিয়ে তার একটা স্টেটমেন্টও তিনি দিয়েছেন। এই বাংলাদেশটা কৌশলগত দিক থেকে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। আপনার এখানে আলোচনায় আমি আরো একবার বলেছি, সে কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় আছে। চীন সামুদ্রিক যে মহাসাগর বা সামুদ্রিক
দিক থেকে চীন ভালো অবস্থানে নেই। চীন ভালো, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এই দুইটা মহাসাগরে চীনের অবস্থান খুব শক্তিশালী নয়। দক্ষিণ চীন সাগরে তাদের যে অবস্থান, সেখানেও তারা ধরতে গেলে ঘেরাওয়ের মধ্যে আছে সব দিক থেকে। সে কারণে ভারত মহাসাগরে তাদের একটা পথ, যে একটা নিজস্ব একটা উন্মুক্ত একটা পথ দরকার। বার্মা, মায়ানমার এবং বাংলাদেশকে যদি তারা একই অবস্থানে নিয়ে যেতে পারে, তাহলে বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে ভারত মহাসাগরের সাথে যুক্ত হওয়ার একটা পথ তাদের খুলে যায়। একটা কিন্তু পথ সেটা উন্মুক্ত। ভারত জি, কিন্তু সেটা ভারত এবং আমেরিকা কোনো অবস্থাতেই সেটা দিতে চায় না, এবং চীনের জন্য সেটা খুব কঠিন। এই দুটা শক্তিকে ভেদ করে এখানে ঘাঁটি করে তারা ভারত মহাসাগরের মধ্যে দিয়ে এই সাগর পথে তাদের পথ উন্মুক্ত করবে, এটা খুব কঠিন, এটা এত সহজ বিষয় না। এবং সেই বিষয়টা নিয়েই আমার মনে হচ্ছে খুব বেশি মাথা ব্যথা। তারপর তাদের সেমিকন্ডাক্টর যেগুলো আছে, যে রিয়ার আর্থ মিনারেল যেগুলো আছে, সেগুলো তো চীনের অধিকারে। চীন সেগুলো মিয়ানমার। বার্মাতে, জি, সেগুলো মিয়ানমারেও আছে। আমেরিকার মিয়ানমার। দৃষ্টি সেখানেও আছে। আমেরিকার দৃষ্টি যেমন আছে, ভারতের দৃষ্টিও তেমনি আছে। সেখানে তাদের দৃষ্টিভঙ্গি এবং স্বার্থ মিলে যায়। সেদিক থেকে এই দুই দেশ খুব গভীরভাবে এই জিনিসগুলোকে লক্ষ্য করতে, এবং তারা নিজেদের স্বার্থে, ভারতের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের প্রতিরক্ষার প্রশ্নে, তাদের নিরাপত্তার প্রশ্নে তারা খুব নাজুক অবস্থায় আছে। তাদের চিকেন নেককে নিয়ে নানা রকমের বয়ান আমরা শুনতে পাচ্ছি, সামাজিক গণমাধ্যমে শুনতে পাচ্ছি, বিভিন্ন ইন্টারন্যাশনালি সেগুলো নিউজ হচ্ছে। এবং এখানে বাংলাদেশে চীনকে আপনার এই কি খালেদ বলে, ভাই, খালেদ ভাই, আমি লালমনিরহাট। একটু ইন্টারাপ্ট করি। আপনার ক্যামেরাটা একটু ঠিক করতে হবে। জি, একটু একটু উঁচুতে আনতে হবে। জি, 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 এইবার ঠিক আছে। জি, জি, সরি, বলেন। হ্যাঁ, তাই তো এই যে লালমনিরহাটের যে বিমানবন্দর, সে বিমানবন্দর সহ সেখানে চীনকে দেওয়ার প্রশ্নটা, এটা ভারতের জন্য খুব নাজুক একটা পরিস্থিতি তৈরি করবে। ভারত সে ব্যাপারে খুব সতর্ক, এবং কোনো অবস্থাতে সেটা তারা অ্যালাউ করতে পারে না। এইটা আবার আমেরিকার যে সমুদ্র বন্দর, চট্টগ্রামের যে বঙ্গোপসাগরে যাদের উপস্থিতি, বার্মার সাথে করিডোর করা, এই জিনিসটা চীন অ্যালাউ করবে না, আমেরিকা অ্যালাউ করবে না। এই দুই দিক থেকে তাদের স্বার্থটা মিলে গেছে। মিলে গিয়ে বাংলাদেশ সরকারকে তাদের যে সতর্কবাণী, বা বাংলাদেশ সরকারের উপর তাদের যে কথাগুলো বলা দরকার, আমার মনে হয় গৌর সাহেব সেগুলো বলতে এসেছেন, এবং সেটা অপ্রিয় হলেও সে বিষয়গুলো তিনি উত্থাপন করেছেন। সে বিষয়গুলো তিনি উত্থাপন করেছেন। এবং আবার একটা জিনিস মনে হচ্ছে, তারা একটা ইনক্লুসিভ রাজনীতি বাংলাদেশে চায়। তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে ইনক্লুসিভ রাজনীতি ছাড়া এখানে স্থিতিশীলতা আসবে না। বিএনপি গভর্নমেন্ট ফর্ম করছে, এটা ঠিক আছে, কিন্তু জামাতকে তারা বিরোধী দল মনে করছে না। জামাত এবং বিএনপি, এই দুইটা দল একই লাইনের রাজনীতি করছে। এর বাইরে কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ, প্রায় অর্ধেকের বেশি মানুষ রয়ে গেছে স্বাধীনতার পক্ষে, 71-এর মুক্তিযুদ্ধের পক্ষে, অসাম্প্রদায়িক শক্তি। এটা একটা বিরাট জনসংখ্যা রয়ে গেছে। এটাকে বাদ দিয়ে অর্ধেক জনসংখ্যার মধ্যে, বা আরো কম জনসংখ্যা, 40% মানুষের মধ্যে সরকার এবং বিরোধী দল করে রাজনীতিতে স্থিতিশীলতা আসবে বলে তারা মনে করছে না। অথচ তারা একটা স্থিতিশীল বাংলাদেশ চাচ্ছে, এবং সেই বাংলাদেশ চীনের থেকে দূরত্ব বজায় রেখে অবস্থান করুক, এটাই আমেরিকার আকাঙ্ক্ষা, এবং সেটা ভারতও চায়। তবে সেখানে খালেদ ভাই, ভারত আমেরিকার তাহলে তাহলে গোর সাহেবের এবারের যে আপনার যে ভিজিটটা হলো, তাহলে এটাকে বাংলাদেশ সরকার বলছে তো খুব ফলপ্রসূ হয়েছে। তো আপনার আলোচনা থেকে কি বলবো, ফলপ্রসূ হয়েছে? আবার বলেন আপনি। গোর সাহেবের যে ভিজিটটা হলো এখানে, জি, এটা তো বাংলাদেশ সরকার বলছে যে খুব ফলপ্রসূ হয়েছে তার না, এটা একটা কূটনৈতিক তারিখে। ভাষা, এটা একটা কূটনৈতিক ভাষা। এটা সফল আলোচনা হয়েছে। তাদের দাবি যদি সরকার মেনে নেয়, যেগুলো দাবিগুলো উত্থাপন করা হয়েছে বলে মনে হচ্ছে, আমরা মনে করছি সরকার, বাংলাদেশের ওয়াকিবহাল মহল যেটা মনে করছেন, সেটা যদি সরকার মেনে নেয়, তাহলে তো সফল হয়েছে। সরকার এখন সরকার যদি এখন মেনে তো নেয়, আপনার তাহলে সফল।
আমেরিকা সরকারের সঙ্গে সফর যে আলোচনাগুলো হয়েছে আপনি বলছেন যে সরকারের সঙ্গে, সেগুলো তো ডিসক্লোজ করছে না সরকার, না, তাই না? ডিসক্লোজ করতে না, এই বিষয়গুলো ডিসক্লোজ করা এই মুহূর্তে তারা করবে না। এই মুহূর্তে কৌশলগতভাবে এখানে কিছু খুব জটিল বিষয় আছে, যেমন ইনক্লুসিভ রাজনীতির প্রশ্ন হলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। শেখ হাসিনা ঘোষণা দিয়ে বসে আছে ডিসেম্বরের মধ্যে তিনি আসবেন, এবং 5 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর্যায়ের একজন মানুষ বা খালেদা জিয়ার পর্যায়ের একজন মানুষ যখন একটা ঘোষণা দিয়ে দেয় একেবারে সুনির্দিষ্টভাবে, এটাকে আপনি হালকাভাবে নিতে পারবেন না। আচ্ছা, এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নাই। এদিকে আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা বাংলাদেশের আমেরিকান নাগরিকদের যে ভ্রমণ সতর্কতা ছিল সেটা ইতিমধ্যে হ্রাস করেছে আমেরিকা। তারপরে গোর সাহেব উনি ওনার সফর সঙ্গীদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, সেখানে আরো সাহায্য দেওয়ার আশ্বাস প্রদান করেছেন। তারপরে বাংলাদেশে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন, এবং আগামী কয়েকদিনের ভেতরেই আমেরিকার ব্যবসায়িকরা বাংলাদেশে আসবে বিনিয়োগ করবার জন্য। তো এইগুলো তো খুব ইতিবাচক ভাবে দেখা যেতে পারে। আর রোহিঙ্গা প্রশ্নে তো তারা তাদের আমেরিকার আর্থিক সহযোগিতা বিরাট, সবাই থেকে বেশি, এবং তারা রোহিঙ্গাকে ফেরত পাঠানোর জন্য যে বাংলাদেশের যে দাবি সেটা তো সবসময় তারা হ্যাঁ তারা না বলে নাই, কিন্তু তারা তো সমর্থন করে আপনার আরাকান আর্মিকে, বার্মা গভর্নমেন্টকে তো, মায়ানমার গভর্নমেন্টকে তো তারা সমর্থন করছে না, তারা সমর্থন করছে আরাকান আর্মিকে। রোহিঙ্গাদেরকে দেশে পাঠানোর, দেশে অত্যাচার করে পাঠানোর মূল দায়িত্ব কিন্তু মূল দায়িত্ব আরাকান আর্মির। তাদের নির্যাতিত উভয় পক্ষ থেকে, গভর্নমেন্টও তাদেরকে নির্যাতন করেছে, এবং আরাকান আর্মি যেহেতু তারা একই লোকেশনে একই অবস্থা জায়গায় থাকতো, তারা আরাকান আর্মিতে সরাসরি তাদের উপর নির্যাতন চালিয়েছে। তো সে অবস্থায় তারা কিভাবে রোহিঙ্গাদেরকে পাঠাবে? এখানে তারা সেটা একটা আই ওয়াশ আমার মনে হচ্ছে গেছে দেখার, লোকেশন দেখার জন্য, যে কিভাবে একটা করিডোর করা যায় বা কিভাবে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা যায়। আবার এদিকে ভারতের সাথে মায়ানমার গভর্নমেন্টের একটা একটা যোগাযোগ অলরেডি তৈরি হয়ে গেছে। তাদের প্রেসিডেন্ট যে নির্বাচিত, যেভাবে নির্বাচনই করা হোক, প্রেসিডেন্ট দিল্লি সফর করেছেন, সেখানে একটা যোগাযোগ মায়ানমারের সাথে ভারতের অলরেডি হয়ে গেছে, এবং সেই যোগাযোগ আমেরিকা যে মায়ানমার ভারতকে দিয়ে করাচ্ছে না যোগাযোগটা, সেটা বলা হলফ করে বলা যাবে না। যে দূরবর্তী একটা যোগাযোগ যে আমেরিকার সাথে ভারতের মাধ্যমে হচ্ছে না ক্রমান্বয়ে, এটা হলফ করে বলা খুব কঠিন। তো এই অবস্থায় তার সফরটা গভর্নমেন্ট যে প্রকাশ করতেছে না, এটা এই মুহূর্তে গভর্নমেন্ট কি প্রকাশ করবে? গভর্নমেন্ট কি বলবে যে আমার উপর এই প্রস্তাব এসেছে, আমি এগুলো মেনে নিলাম বা রিজেক্ট করলাম? গভর্নমেন্টও তো এটা কূটনীতিক ভাবে, পলিটিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি গভর্নমেন্টকে ডিল করতে হবে। গভর্নমেন্ট এই জন্য বলছে যে আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফলপ্রসূ হয়ে এখন দেখা যাক কি হয়। আমাদের প্রধানমন্ত্রীকে আবার ব্রিকের মিটিং এ সেপ্টেম্বরে দাওয়াত করছে, সেখানে উনি কিভাবে অ্যাকসেপ্ট করে না রিজেক্ট করে সেগুলো বিষয় আছে। তারপরে এদিকে পাকিস্তান, আমরা একটু পরবর্তী প্রশ্নে যাই আপনার কাছে। সেটা হলো যে মার্কিন দূত বাংলাদেশে এলেন, উনি সরকারের সঙ্গে আলোচনা করলেন, উনি বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করলেন। তো পাশাপাশি বিরোধী দল, সংসদে বিরোধী দলের সঙ্গে আলোচনা করেছেন, এই ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, বিরোধী দল ধরেন জামাত, এরা তো এই বাংলাদেশের 24-এর পরিবর্তনের সাথে যে লিঙ্কটা আমেরিকার ছিল, আমার মনে হচ্ছে সেটা তাদের ডিপ স্টেট যে জর্জ সরোস যিনি আছেন, উনি তো ডেমোক্রেট লাগেন মানুষ, ডেমোক্রেটিক পার্টির সাথে সংযুক্ত, বাইডেন বা ক্লিন্টন এনাদের সাথে সম্পর্কিত। আপনার আপনার এই ট্রাম্প সাহেবের সাথে ওনার সেরকম। ক্যামেরাটা একটু ঠিক করতে হবে প্লিজ। হ্যাঁ, একটু একটু উঁচুতে। জি, এখন ঠিক আছে? জি, এবার ঠিক আছে। ট্রাম্প সাহেবের সাথে সরোজ সাহেব বা ডিপ স্টেটের এই ঘটনা যেটা বাংলাদেশে ঘটিয়েছে, সেটা ট্রাম্প সাহেব একেবারে শতভাগ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন, সেটা আমার মনে হয় না। সেজন্য বিরোধী দল যারা আছে, সেই বিরোধী দল তাদের সরকার উৎকটে যত ভূমিকায় থাকুক না কেন, তারা যে তাদের রাজনৈতিক চরিত্র কি, তারা যে সাম্প্রদায়িক শক্তি, তারা যে উগ্র ইসলামিক শক্তির সাথে তাদের যোগাযোগ আছে, এই সবগুলো তাদের নখদর্পণে।
তাদের সিআইএ এর এজেন্ট তো এখানে অলরেডি মানে কাজ করতেছে সক্রিয়, এগুলো তাদের নখদর করে সব তারা জানে। তারা ভবিষ্যৎ পলিটিক্সটাকে একটা ইনক্লুসিভ রাজনীতির দিকে নিয়ে যেতে চাচ্ছে। তো এই জন্য বিরোধী দল বলতে তারা এই মুহূর্তে আওয়ামী লীগকেই তারা রাজনৈতিক কাউন্টার হিসেবে মনে করছে, এবং রাজনীতিটা আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ এভাবে তারা হিসাবটা করতেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আছে ওরা হলো অ্যান্টি আওয়ামী লীগ। এইভাবে তারা হিসাবটা করে এই দুইটার মধ্যে থেকে একটা ডেমোক্রেটিক ফোর্সের একটা ন্যাশনাল ন্যাশনাল ইউনিটিটা, জাতীয় ঐক্যমত যেটাকে বলে, ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে একটা রাজনীতি তারা, ইনক্লুসিভ রাজনীতি তারা করতে চাচ্ছে বলে মনে হচ্ছে আমার। তারা ইনক্লুসিভ রাজনীতি চাচ্ছে, সেটা কিভাবে বাস্তবায়ন করবে, সেটা রূপ কি হবে সেটা পরবর্তী ব্যাপার। এখন এই মুহূর্তে সেটা তারা কিন্তু জিনিসটাকে মাঠে ছেড়েছে যে ইনক্লুসিভ রাজনীতি চাই, তোমরা গভর্নমেন্ট কি করবা আমাদেরকে জানাও, আমরা ইনক্লুসিভ রাজনীতি চাই, সেটা কিভাবে তোমরা ম্যানেজ করবা, কি রূপ দিবে সেটা আমাদেরকে জানাও, এতটুকু আমার মনে হচ্ছে। এর পরেরটা পরে বোঝা যাবে কি করা যায়। জি, পরে দেখা যাবে। তাহলে বিষয়টা এইরকম কি ভাবছেন আপনি, যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো মনে করতো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে সেইভাবে সম্পর্কটা রক্ষা করছে না, বা তাদের সাথে সেইভাবে সম্পর্কটা নেই, এমন কিছু? না, এখন মনে হয় সেভাবে তাদের সাথে যোগাযোগটা করছে না। তাদের একটা ভারতের দৃষ্টিভঙ্গি, ভারত যে ইনক্লুসিভ পলিটিক্স রাজনীতিটা এখানে চাচ্ছে আওয়ামী লীগ সহ, আমার মনে হচ্ছে আমেরিকা সেটাতে কনভিন্স হয়েছে, এবং কনভিন্স হয়ে সেটা উদ্যোগ নিচ্ছে, এখানে সে একটা ইনক্লুসিভ পলিটিক্স করার জন্য এটা উদ্যোগ নিচ্ছে। সেখানে বিএনপি কিভাবে এগিয়ে আসে, বা এটার কাউন্টার করে নাকি এটাকে কম্প্রোমাইজ করে এগিয়ে আসে, সেটা দেখার বিষয়। সেটা এই মুহূর্তে বিএনপি তো প্রকাশ করছে না। এই কারণে এটা তো তাদেরও তো একটা চিন্তার বিষয় আছে, তারা কিভাবে কি করবে। তাদের সাথে চীনেরও বন্ধুত্ব, পাকিস্তানের বন্ধুত্ব, তাদের সাথে তুরস্ক নতুন বন্ধু পাঠাচ্ছে, আমেরিকার বন্ধুত্ব তারা রাখতে চায়। এই বিষয়গুলোকে তারা কিভাবে, তারা ভারত প্রতিবেশী, বিরাট একটা সামরিক শক্তি ভারত, চীনের থেকে কম না। এখন পারমাণবিক যুগে কেউ কারো থেকে কম না। যদিও আমরা বলি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, সেটা না, চীনের থেকে কম না। তাহলে এই মুহূর্তে ভারতকে কিভাবে সামাল দেবে, ভারতের সাথে বন্ধুত্ব করবে নাকি ভারতকে সামাল দেওয়ার রাজনীতি করবে, সেটা তারা এখনো 5 মাসের ডিসিশন নিতে পারে নাই। তারা কি করবে সেটাই বুঝে উঠতে পারতেছে না এখনো পর্যন্ত। আমার তাই মনে হচ্ছে এটা সময় নিবে, এবং সময়টা কতদিন দেয় ভারত এবং আমেরিকা মিলে, এই সময়টা তাদেরকে কতদিন দেয় সেটাই দেখার কথা। আর এখানে পাকিস্তানের বেশি নরম মরম, এটা গভর্নমেন্টকে আরো মানে ভারতের দৃষ্টিভঙ্গি থেকে গভর্নমেন্টকে দূরে ফেলে দিচ্ছে, গভর্নমেন্ট দূরে সরে যাচ্ছে। আমেরিকা যদি সে ব্যাপারে একমত হয় যে অন্তত বাংলাদেশে পাকিস্তানকে নাক গলাতে দিবে না, তাহলে গভর্নমেন্ট সমস্যাই হবে গভর্নমেন্টের জন্য। কি করে দেখা যায়। আচ্ছা, দেখা যাক তাহলে। আচ্ছা খালেদ ভাই, যে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তো ভারতে অবস্থান করছেন, তো আপনার বক্তব্যের মধ্যে ইতিমধ্যে এসছে যে উনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন বলে রয়টার্সের একটা সাক্ষাৎকারে জানিয়েছেন। তো ওনার যে ডিসেম্বরে ফিরবেন, এইটার সঙ্গে আপনার সার্জিও গোরের যে সফর বাংলাদেশে হয়ে গেল, এই দুইটার ভিতরে কি কোনো সম্পর্ক আপনি লক্ষ্য করেন? কোনো সম্পর্ক আছে কি? এটা আমার মনে হয় এটা একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। ওনার মতো মানুষ যে একটা ঘোষণা দিয়ে দিচ্ছে, এটা তো একেবারে আর এমনি এমনি দেয় নাই। একটা দেশের 5 বারের প্রধানমন্ত্রী, উনি তো আর এমনি এমনি দেয় নাই, এতদিন তো দেয় নাই, 2 বছর তো দেয় নাই। এখন ক্লিয়ার কাট ডেট দিয়ে দিছে। শুধু রয়টার্স না, তারপরে আরো জাপানের একটা সংবাদ সংস্থা, আরো কয়েকটা সংবাদ সংস্থার সাথে তিনি কথা বলেছেন, এবং একই কথা বলেছেন। কাজেই এটাকে হালকা করে দেখার কোনো মানে সুযোগ নাই। আমার মনে হচ্ছে আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে, যারা ডেমোক্রেটিক পলিটিক্সে বিশ্বাস করে, সেই দেশগুলোর সাথে কোনো না কোনো ভাবে তাদের যোগাযোগ করছে, এবং একটা জনমত তৈরি করার একটা প্রচেষ্টা, বা আন্তর্জাতিকভাবে একটা জনমত তৈরি করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে আছে, এবং সেটা এগিয়ে গেছে বলে মনে হচ্ছে। আর ভারত একটা বিরাট শক্তি, 144 কোটি মানুষের দেশ। তাদের সাথে তো ইন্টারন্যাশনাল, আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে, ইভেন চীনের সাথেও
তাদের সুসম্পর্ক, তাদের ব্যবসায়িক সম্পর্ক, নানান ধরনের সম্পর্ক, সামরিক সম্পর্ক, কৌশলগত নানা সম্পর্ক। ভারত যদি ইন্টারেস্টেড হয় যে ডিসেম্বরের মধ্যেই আমেরিকাকে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার জন্য সহযোগিতা করবে, তাহলে এটা বিশ্বের একটা বিরাট অংশ সেটাতে ছাই দেবে। এবং সেটা গভর্নমেন্ট কি করে, সেটা গভর্নমেন্ট এখনো তো বোঝা যাচ্ছে না গভর্নমেন্ট কি করে। গভর্নমেন্ট সেই প্রশ্নে একদম চুপচাপ, গভর্নমেন্ট কোনো কথাই বলতেছে না। যদিও দুই একজন মন্ত্রী কথাবার্তা বলতেছে, আমার মনে হয় না এগুলো গভর্নমেন্ট ডিসিশনের কথা, এগুলো হয়তো তাদের রাজনৈতিক ভাবে রেটরিক কথা বলতে হচ্ছে, সেটা বলছে। তাও গা বাসায় বলতেছে, কেউ সরাসরি বলতেছে না, গা বাসায় বলতেছে, আইনের মধ্যে থেকে বলতেছে। তো বিষয়গুলা গভর্নমেন্ট ক্লিয়ার করতে হবে গভর্নমেন্টকে। আমার মনে হচ্ছে শান্তি গৌরব এই বিষয়টাকে, শেখ হাসিনার প্রশ্নটাকে গুরুত্ব দিয়ে এসেছে এইখানে। নাইলে এর সাথে ভারতীয় অ্যাম্বাসেডারের সাথে ওনার বৈঠক, হাই কমিশনার সাথে ওনার বৈঠকের পর উনি আবার ভারত চলে যাওয়া, এবং অনেকে আবার বলছেন সার্জিবরের সাথে শেখ হাসিনারও ভারতে বৈঠক হয়েছে কয়েকবার। তো বিষয়গুলা চিন্তার বিষয়, ভেবে দেখার মতো বিষয় আর কি এগুলা। তো জি খালেদ ভাই, বিএনপি তো ধরেন দেশ শাসনের অভিজ্ঞতা আছে, ইতিপূর্বে তারা দেশ শাসন করেছে, তাদের ভেতরে দেশ শাসনের অভিজ্ঞতা, তারপরে অভিজ্ঞ কূটনীতিক, এরকম অনেকে আছে বিএনপির ভেতরে, তাই না? তো সেক্ষেত্রে দেশের স্বার্থকে ঊর্ধ্বে রেখে আপনার বহুমাত্রিক কূটনীতির মাধ্যমে একটি ভারসাম্যমূলক পররাষ্ট্র নীতি এই সরকার কতটুকু মেনটেন করতে পারছে, আপনার কি না, মনে হয়? বিএনপি ধরেন 17-18 বছর পর ক্ষমতায় আসছে। 18 বছরের আগে যে লোকগুলো ছিল এরা নাই, যে অনেকেই মরে গেছে, অনেকেই অতি বৃদ্ধ হয়ে গেছেন, অনেকে আর সেরকম চলাফেরার যে সক্ষমতা নাই। এখন যারা আছেন তারা কিন্তু খুব অভিজ্ঞ লোক তেমন একটা নাই। এখন যারা সরকার গঠন করছে, পলিসি মেকিং এ আছে, এদের মধ্যে অভিজ্ঞ লোক আমি খুব কম দেখছি, নাই তেমন একটা। প্রাইম মিনিস্টার সহ নতুন মানুষ, সব নতুন মানুষ। এবং রাজনীতিকে হ্যান্ডেল করা তো একটা কঠিন জিনিস, এত সহজ না। তারপরেও তারা চেষ্টা করে দেখছেন। যে পলিসি আমাদের দেশে দুইটাই, আপনার ফরেন পলিসি এবং প্রতিরক্ষা পলিসি, আমাদের এই দুইটা মেইন জিনিস। এই দুইটা ঠিক করতে হবে দুইটা লাইনে। আপনি কোন দিকে যাবেন? আপনি কি 71-এর দিকে থাকবেন? 71 স্বাধীনতা যুদ্ধকে আমি আগেই বলেছি যে মুজিবকে মানতে হবে। মুজিব, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, এটা একটা ধারা, এটা একটা ধারা। আর একটা ধারা হলো তার বিপরীত, একদম একদম বিপরীত। তারা মুজিবকে মানে না, তারা স্বাধীনতা 71-কে যত ভাবে পারুক ছোট করতে চায়। তারা মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক যে শাসন সেটাকে মানে না, তারা ইসলামী শাসন চায়। আপনার কোন দিকে যাবেন সেটা ক্লিয়ার কাট দেখতে হবে। তাহলে আপনি বর্তমান কিছু সরকার বিএনপি কোন ধারায় আছে? বিএনপি কোন ধারায় আছে? বিএনপি এখনো ক্লিয়ার করতেছে না। বিএনপি এখনো ক্লিয়ার করতেছে না। বিএনপি 2 নৌকায় 3 নৌকায় পা দিয়ে বসে আছে। এটা ক্লিয়ার করতে হবে, এটা ক্লিয়ার করতে হবে। এটা ক্লিয়ার করতে না পারলে বিপদে পড়বে। এটা ক্লিয়ার করতে হবে বিএনপি। ক্লিয়ার করলে এক ধারা রাজনীতি করবে, আর ক্লিয়ার না করলে আরেক ধারা রাজনীতি করবে। কিন্তু পরাজিত ধারার পক্ষে রাজনীতি করতে গেলে টিকতে পারবে না। 71-এর পরাজিত ধারার সাথে রাজনীতি করতে গেলে টিকতে পারবে না, কারণ সেটা পরাজিত ধারা, সেটার পক্ষে কেউ ক্লিয়ার কাট বক্তব্য দিয়ে আমেরিকাও দাঁড়াইতে পারবে না, চীনও দাঁড়াইতে। চীন কি বলতে পারবে যে আমি 71-এর পরাজিত ধারার সাথে আছি, আমি ইসলামী ধারার সাথে আছি? তার নিজের দেশে তো ইসলামকে একটা মানসিক রোগ হিসেবে নির্ধারণ করে দিছে তারা, যে ইসলাম একটা মানসিক রোগ, অসুস্থতা, এটা নির্ধারণ করে দিছে। সে কি ইসলামী ধারা দাঁড়াইতে পারবে? পারবে না। চায় না। আমেরিকা কি দাঁড়াইতে পারবে? আমেরিকা তো মুক্তিযুদ্ধ মন্ত্রীর সাথে দেখা করে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের লিস্ট তৈরি করার কথা বলতেছে। তো তাহলে সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিভাবে দাঁড়াবে? এটা কঠিন অবস্থা। তাই বিএনপির মূলধারা তো সৃষ্টি হয়েছিল যে একটা জাতীয় ঐক্য করবে। জিয়াউর রহমান সাহেবের স্লোগান ছিল কি, এই মুক্তিযোদ্ধা আর অমুক্তিযোদ্ধা ভাগ করা চলবে না, একটা জাতীয় ঐক্য চাই আমি। জাতীয়তাবাদী, যে বাংলাদেশি জাতীয়তাবাদী দিয়ে রাজাকার, আল বদর, মুক্তিযোদ্ধা সবাইকে মিলে একটা দল, একটা প্ল্যাটফর্ম করে তিনি
একটা জাতীয় ঐক্য সৃষ্টি করবে, সেটা তো হয় নাই, সেটা পারে নাই, সেটা হবে না বাংলাদেশে। আমি যত মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে জাতীয় ঐক্যমত্য করতে হবে, জাতীয় ঐক্য আর হবে না। জাতীয় ঐক্য মুক্তিযুদ্ধের সময় হয়ে গেছে, এখন জাতীয় ঐক্য মুক্তিযুদ্ধের সময় হয়ে গেছে। যারা জাতীয় ঐক্যের বিরোধী ছিল তারা 28% লোক ছিল তখন। 28% সবাই তো স্বাধীনতা, তারা ভোট দিছে পাকিস্তানের পক্ষে, কিন্তু সবাই তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অনলি 5% লোক মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, বেশির বেশি হলে অনলি 5% লোক। 28% ভোট দিয়েছিল, এখনো সুযোগ পাইলে ভোট দেয়, কিন্তু এটা স্বাধীনতার বিপক্ষে তারা দাঁড়াবে না। যখন এটা শার্প হবে, আরো শার্প হবে কন্ট্রাডিকশনটা, তখন দেখবে আস্তে 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 মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এটা ছোট হয়ে গেছে। এই যে জুলাই তারা ক্ল্যান্ডাস্টাইন হয়েছে, তারা একেবারে মানে ছদ্মবেশে একটা আন্দোলন করলো। তাদের স্লোগান ছিল কি, সে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই তো স্লোগান। এটা তো একটা মানে প্রতারণা করছে না এক ধরনের। এটা তারা নিজেদেরকে গোপন রেখে তো আন্দোলনটা সফল করছে, তারা তো প্রকাশ করে না। এখন তো তখন প্রকাশ হচ্ছে আস্তে আস্তে, মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে যে আমরা তো এটা এই জন্য আন্দোলন করি, শেখ হাসিনাকে তো এই জন্য আমরা হাসিনার বিরুদ্ধে রাস্তায় নামি নেই। আমরা তো রাস্তায় নেমে একটা আরো প্রগ্রেসিভ একটা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন তো বাস্তবায়ন হচ্ছে না। সেই স্বপ্ন যে ক্ষুদ্র একটা বামপন্থীরা ছিল, সে বামপন্থীরা তো কোনটা হয়ে গেছে, তাদের তো কোনো স্টেক নেই, মোটেই কোনো স্টেক নেই। তারা আন্দোলন আনন্দ পাচ্ছে, নিজেরা নিজেরা আনন্দ পাচ্ছে যে আমরা এই করেছি ওই করেছি, কিন্তু তাদের তো কোনো স্টেক নেই, ইতিহাসেও নাই, বাস্তব অবস্থায় নাই, রাজনীতিতেও নাই। স্টেক তো সব গিলে খেয়ে ফেলেছে ওরা, স্বাধীনতা বিরোধীরা। তো জি খালেদ ভাই, আপনার সাথে অনেকক্ষণ আলোচনা করলাম আমরা। তো আপনার এই ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন আলোচনাতে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের পক্ষ থেকে এবং চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, যারা শুনেছেন কষ্ট করে তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং সালাম। জি, সম্মানিত দর্শক শ্রোতা, সমকালীন ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা ধৈর্য ধরে অনুষ্ঠানটি শুনেছেন, দেখেছেন। সকলকে অজস্র প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।